আজ আমার বরের বিয়ে। ভুল বললাম, আজকের পর সে শুধু আমার বর নয়, আমার সতীনেরও বর হবে। সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিলাম তাকে। শ্যামলা রঙের লম্বা মানুষটাকে সাদা পাঞ্জাবিতে বেশ লাগছেও। বিয়ের পাগড়ি মাথায় পরিয়ে দিতে চাইলাম। সে একটু বিরক্তর সাথে বলে উঠল, হয়েছে তো, আমি কি প্রথম বিয়ে করতে যাচ্ছি নাকি? প্রথম বিয়েতে তো পাগড়ি পরার সৌভাগ্য হয়নি, তাই এখন যখন সুযোগ পেয়েছ পড়ে নাও। কথাটা বলতে গিয়েও যেন গলাটা ভারী হয়ে আসলো আমার নিজেকে কোনো মতে সামনে নিলাম। শাশুড়িমা পাশের ঘর থেকে বেশ তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর বাবা, দুপুর হয়ে যাচ্ছে, দূরে রাস্তা, বউনি আবার ফিরে আসতে হবে। রাত তো হয়ে গেল, আবার ঝামেলা। নিয়মকানুনের ব্যাপার স্যাপার তো আছে, তাই না? প্রথমে যদি আমার কথা মতো চলতি তাহলে এই অলক্ষীর মুখ দেখা লাগতো না। এতদিনে নাতি নাতনিদের মুখ দেখে ফেলতাম। কপাল খারাপ আমার, যাওয়ার সময় অলক্ষীর মুখ দেখে যেন বের হইতে না হয়, খেয়াল রাখিস। হয়েছে তো মা, আজও এসব না বললে হয় না? তোমার কথা মতই তো সব হচ্ছে। বেচারিকে একটু শান্তি দাও। একটু ধমকে সরে বলে উঠল বিজয়। আমি বিজয়ের মুখে আঙ্গুলের স্পর্শে চেপে ধরলাম। থাক না, শুভ কাজ করতে যাচ্ছ, মায়ের সাথে এভাবে কথা বলো না, উনি আবার কষ্ট পাবেন। আমার এইসব রোজ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। সত্যি করে বলো তো, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? না সত্যি? আমাকে একটু জড়িয়ে ধরবে? আজকে তো তুমি শুধু আমার, কালকে থেকে তুমি ভাগ হয়ে যাবে। এটা বলে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, কেঁদেই ফেললাম। দেখো, তুমি এমন করলে কিন্তু আমি সত্যি বিয়ে করতে যাব না। আমি কিন্তু এমন প্রস্তাবে কখনোই রাজি ছিলাম না, শুধু তোমার কথায় রাজি হয়েছি। তবে তুমি এটাও জেনে রাখো, বিয়ে হয়তো করছি, বাট তাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি। বিজয় আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বড় ননদ এসে আমাদের এই অবস্থা দেখে মুখ বেঁকিয়ে বলতে লাগলো, তোমাদের নাটক শেষ হলে এবার এগোতে পারি? বেলা 12:30 বাজে, নাটক দেখতে দেখতে এখন আর ভাল লাগে না। বিজয় আমাকে ছেড়ে দিল। আমি চোখ মুছে বিজয়কে বিদায় জানালাম। জানলা দিয়ে ওদের গাড়ির দিকে উঠে যাওয়ার দিকে দেখছিলাম। যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো, ঠায় দাঁড়িয়েছিলাম। ওর যাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আহ, কি কষ্ট! এত কষ্ট কেন হচ্ছে আমার? বিজয় তো বলেছে সে বাধ্য হয়ে বিয়েটা করছে, ভালোবেসে তো নয়। আর বিয়ে করতে তো আমি রাজিই করেছিলাম। সে শুধু আমাকেই ভালোবাসে। নতুন বিয়েটা তো শুধুমাত্র একটা সন্তানের জন্য, একজন উত্তরাধিকারের জন্য। যদি আমি একজন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতাম, তাহলে হয়তো এই দিনটা কোনোদিন আমার জীবনে আসতো না। আজ পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। যেদিন প্রথম বিজয়ের সাথে দেখা হয়েছিল, ইস, কি বাজে পরিস্থিতিতে পড়েছিলাম সেদিন। ভার্সিটিতে ঢুকতেই উষ্টা খেয়ে পড়ে গিয়ে জুতা চোরা গেল ছিঁড়ে। সবার কি অট্টহাসি, আমি খুব লজ্জা পাচ্ছিলাম। আসলে জুতা ছেঁড়াতে যতটা না লজ্জা পেয়েছিলাম, তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছিলাম ওই ছেলেগুলোর সামনে এমনভাবে পড়ে যাওয়াতে। ওরা অনেকগুলো ছেলে, একজন আরেকজনের সাথে বলাবলি করছে। এভাবে হাসার কি হলো? একজন মানুষ পড়ে গেছে, কোথায় তোরা হেল্প করবি, সেটা না করে তোরা হাসছিস। আরে হাসছে কি সাধে নাকি? দেখ না, মেয়েটার জুতা ছিঁড়ে গেছে, আর এই জুতা যে আরো কতবার ছিঁড়েছে হিসাব নেই। দেখ, জুতা জোড়াতে খালি সেলাই আর সেলাই। 150 টাকার জুতায় সেলাই 150 টাকা কম হবে না। আরে মনে হয় আর কিপটার জাত, মনে হয় ময়লার ডাস্টবিন থেকে উঠে এসেছে। এটারে তো আমি প্রতিদিন দেখি এক জামা পরে আসে, ধুইতে দিতে জামার রং নষ্ট হয়ে গেছে, তবুও নতুন জামা বানায় না। চাওয়ালা চা দিতে দিতে বলল, মেয়েটা অনেক কষ্ট করে লেখাপড়া করে, মা নাই বাপ নাই, ঘরে পড়া। এই মেয়েটা দর্জিগিরি আর টিউশনি কইরা অনেক কষ্টে নিজের লেখাপড়ার সংসার চালায়। আমি তো ভেবেছিলাম এটা হার কিপটার বাচ্চা, কিন্তু এখন তো শুনছে একদম ফকিরের বাচ্চা। কথা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। অনেক কষ্ট করে উঠে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এই যে শুনুন, মানুষের দরিদ্রতা নিয়ে মজা করবেন না। আমি গরিব, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, আমি আপনাদের মতো দামি জামা কিনতে পারি না, প্রতিদিন নতুন নতুন জামা পরার সামর্থ্য আমার নেই, কিন্তু এটা কি আমার অন্যায়? এক জুতা যতদিন পারি সেলাই করে পরি, কারণ যে 150 টাকা দিয়ে আমি নতুন জুতা কিনবো, সেই 150 টাকা দিয়ে আমার 2 দিনের বাজার চলে। তাই 10 টাকা দিয়ে সেলাই করে নিলে আমার খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু যদি সময় মতো বাবার মুখে খাবার আর ওষুধ তুলে না দিতে পারি, তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার পৃথিবীতে শুধু বাবা ছাড়া আর কেউ নেই। এই যে
এত কষ্ট করছি কেন জানেন? মনে একটা বড় আশা নিয়ে, যদি কখনো লেখাপড়া করে একটা ভালো চাকরি করতে পারি, তাহলে বাবাকে নিয়ে একটু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকবো। আপনারা বড়লোক ঠিকই, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট। মানুষকে সাহায্য করতে না পারলে কষ্ট দেওয়ার অধিকার আপনাদের নাই, মনে রাখবেন কথাটা। আমি যখন এই কথাগুলো বলছিলাম, ছেলেগুলো আমার দিকে হা হয়ে তাকিয়েছিল। কোনো কথা বলা বা তর্ক কিছুই করেনি। তবে একটা জিনিস খেয়াল করেছিলাম, সব ছেলেদের মধ্যে একটা চশমা পরা ছেলে চুপ ছিল। যখন সবগুলো ছেলে আমাকে নিয়ে মজা করছিল, তখন ওই চশমা পরা ছেলেটা তেমন কিছুই করেনি। সে ফোন টিপা নিয়ে ব্যস্ত ছিল বলেই হয়তো তেমন কিছু করেনি, অথবা হতে পারে খুব ভদ্র। যখন আমি কথাগুলো বলছিলাম, সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। খুব কেঁদেছিলাম সেদিন। ক্লাস না করেই বাড়ি ফিরে এসেছিলাম। পরের দিন যখন ভার্সিটিতে গেলাম, চশমা পরা ছেলেটা আমার দিকে এগিয়ে এসে বলল, সরি। কেন? কালকের ব্যাপারটার জন্য? আপনি তো কিছু করেননি, তাহলে ক্ষমা চাচ্ছেন যে? আমার ওদেরকে থামানো উচিত ছিল। ওরা যখন হাসাহাসি করছিল, আমার বাধা দেওয়া দরকার ছিল, বাট আমি তা না করে চুপ ছিলাম। তাতে কি ওরা তো আর মিথ্যা কিছু বলেনি, শুধু আমার কাছে শুনতে খারাপ লেগেছিল। যদি আমি আপনাকে কিছু দিয়ে নিবেন? আমাকে দেখে কি আপনার খারাপ মেয়ে মনে হয়? আমি কখন বললাম আপনি খারাপ মেয়ে? বললেন, তবে বিনা কারণে অপরিচিত কাউকে কিছু দেওয়া অবশ্যই কোনো ভালো লক্ষণ হতে পারে না। আপনি আমাকে ভুল বুঝছেন, সেটা হলেই খুশি হব। এই বলতে বলতে ক্লাসে ঢুকে গেলাম। ইদানিং এই ছেলেটা আমার পেছনে লেগেই থাকে। আমি যখন টিউশনিতে যাই, যখন ওই পথে দাঁড়িয়ে থাকি, ভার্সিটিতে গেলে জোর করেই কথা বলে। কি চাই আমার কাছে? আমার আশেপাশে ঘোরাফেরা, আমাকে আর চোখে দেখা, আমি কোথায় যাই নজর রাখা। কেন করে এইসব? যা খুশি করুক, তাতে আমার কি? এক সপ্তাহ পর দরজায় এসে কে যেন নক করলো। আমি বললাম, ভেতরে আসুন। আমার বাসায় সারাদিন অনেক মানুষই আসে, কাপড় বানাতে দিয়ে যায়, বানানো হলে নিয়ে যায়। তাই কে এসেছে না দেখে ভেতরে আসতে বললাম। মানুষটা ভেতরে আসতেই চমকে উঠলাম, আপনি? তুমি এক সপ্তাহ ধরে ভার্সিটিতে যাও না কেন? আপনি বাসা চিনলেন কিভাবে? সে চাওয়ালার কাছ থেকে। কি চান আপনি? তুমি ভার্সিটিতে যাও না কেন, আপাতত এটুকু জানতে চাই। আমার বাবা মারা গেছে এক সপ্তাহ আগে। কিভাবে? অসুস্থ তো অনেক দিনের, ওই দিন হঠাৎ করেই। এখন কি হবে? কিভাবে একা একা থাকবে? কি আর হবে, কপালে যা আছে তাই হবে। আপনি এখন প্লিজ চলে যান, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাবে আমার সাথে? কোথায়? আমার বাড়িতে। আপনার বাড়িতে গিয়ে আমি কি করব? আমার সাথে থাকবে? ভালো মজা করে। মজা না, সত্যি বলছি। কোনটা সত্যি? আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ভালোবাসা গরিবের জন্য না। দরজা আবার কে যেন টোকা দিল। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। কেউ দেখলে আবার কি ভাববে না ভাববে কে জানে। যেমনটা ভয় পাচ্ছিলাম ঠিক তেমনটাই হলো। মানুষ বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলাতেও হলো তেমন। দরজা খুলে দেখি বাড়িওয়ালা চাচার সাথে আরো দুইজন ছেলে, তমাল আর সুজন। বাড়ির সামনে আরো অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমি কিছু বলার আগেই তমাল আর সুজন ঘরে ঢুকে বিজয়কে শার্টের কলার ধরে বাইরে বের করলো। আমি বললাম, কি হয়েছে? ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? ওনার দোষ কি? কি দোষ জানিস না? দিন দুপুরে পুরুষ মানুষ ঘরে এনে রাখিস, আবার বলিস দোষ কি? কি বলছেন এসব? উনির আমি একই ভার্সিটিতে পড়ি। কিছুদিন ধরে ভার্সিটিতে যায় না বলে খোঁজ নিতে এসেছে, আর কিছুই না। বাড়িওয়ালা চাচা বলল, এই ছেলের আরো অনেকবার আমি এই এলাকাতে ঘুরঘুর করতে দেখছি, আজকে হাতে নাতে ধরলাম। তমালা সুজন আজকে উঠে পড়ে লেগেছে আমাকে কলঙ্কিনী প্রমাণ করতে। এই দুটা ছেলে আমাকে খুব উত্ত্যক্ত করত, অবশেষে পাত্তা না পেয়ে পিছু ছেড়ে দিয়েছিল। আজ সুযোগ পেয়ে প্রতিশোধ নিয়ে নিচ্ছে। যখন কোনো কুল কিনারা পাচ্ছিলাম না খুঁজে, তখনই বাড়িওয়ালা চাচি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা কেমন মানুষ? হ্যাঁ, এতদিন ধরে এই মেয়েটা এলাকায় থাকে, কখনো কি খারাপ কিছু দেখেছেন? আজ একজন ছেলে বাসার ভিতর ঢুকতে দেখে বাসায় এসে এমন হইচই শুরু করেছেন। সদ্য মেয়েটার বাপ মারা গেছে। এই মেয়েটার মনের উপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখেছেন? আর ছেলেটা এসছে তো বেশিক্ষণ হয়নি। আজ এই মেয়েটার কেউ নেই বলে আপনারা বিনা দোষে তাকে দোষী করছেন। অথচ যখন আপনাদের নিজের মেয়ের স্কুল বা কলেজ থেকে কোনো বন্ধু নিয়ে আসে, তখন তো আপনারা সেটা খুব সহজে মেনে নেন। একজন মানুষ খোঁজ নিতে আসতেই পারে, তার মানে এই না যে তার সাথে মেয়েটির কোনো বাজে সম্পর্ক আছে। মেয়েটির কেউ নেই বলে আপনারা এমন করছেন।
ভেবে দেখেন, কালকে আপনিও হয়তো থাকবেন না আপনার মেয়ের পাশে। তখন কি হবে ভেবে দেখেছেন? বাড়িওয়ালি চাচির কথা শুনে সবাই যার যার মতো চলে গেলেন। এই যাত্রায় চাচির জন্য বেঁচে গেলাম। আমি সবার সামনে বিজয়কে চলে যেতে বললাম। ও কি জানি বলতে চাইলে আমি না শুনেই ঘরের ভেতরে চলে আসলাম। তারপর থেকে বাড়িওয়ালি চাচির সাথে আমার একটা অন্যরকম ভালো সম্পর্ক তৈরি হলো। উনি আমার ভালো মন্দ খোঁজ রাখতেন। প্রায় 1 মাস পর ভার্সিটিতে আসলাম। আমাকে নিয়ে মজা করা ছেলেগুলো এখন আমাকে দেখলে অন্যদিকে ফিরে তাকায়, যেন আমার দিকে তাকাতে তারা লজ্জা পায়। তাদের চোখে আমি অপরাধ বোধ দেখতে পাই। ক্লাস শেষে মাঠের এক কোণে একাই বসেছিলাম। এত বড় দুনিয়াতে আমার কেউ নেই ভেবে মাঝে মাঝে আমার খুব হাসি পায়। একটা বান্ধবী আছে কুইন নামে, তাকেও আজ দেখছি না, মনে হয় আসেনি। আমার মোবাইলও নেই যে ফোন করে খবর নেব। আসলে আমি গরিব বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করে না। হঠাৎ বিজয় পাশে এসে বসলো। আমি ওখান থেকে চলে আসতে চাইলে ওড়না ধরে থামিয়ে দিল। আমি রেগে গিয়ে বললাম, বাসায় কলঙ্কিনী বানিয়ে শান্তি হওনি, এখন কি এখানেও কলঙ্কিনী বানাতে চান? সরি সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? কি ভাবেন নিজেকে? কেন আমাকে খারাপ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন? কি ক্ষতি করেছে আমি আপনার? আপনার জন্য এখন আমি এলাকাতে মুখ দেখাতে লজ্জা পাই। আমার মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে। গরিব বলে কি আমার কোনো প্রেস্টিজ নেই? আমি মানুষ, প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি এমনিই মনের ভিতর অনেক কষ্টের বোঝা নিয়ে আছি। প্লিজ আপনি আমার সেই কষ্টের পরিমাণ আর বাড়িয়ে দিবেন না। দয়া করুন আমার উপর, দয়া করুন। বিজয় আমার ওড়না ছেড়ে শক্ত করে আমার হাতটা ধরল। নরম কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি তোমাকে, তাই এমন পাগলামি করি। তোমার কষ্টের বোঝা বাড়াতে না, তোমার মনকে হালকা করতে চাই। তোমার সব রাগ, অভিমান, কষ্ট, ভালোবাসা সব নিজের করতে চাই। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু বলো না। ভয় পাও যদি আবার নতুন করে কষ্ট পাই ভেবে। আমি তোমাকে কথা দিলাম আমি কোনোদিন তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তবে কিসের এত লুকোচুরি? কি চুপ করে আছো কেন? ভালোবাসো না আমায়? আমার কাছে স্বীকার না করলেও নিজের কাছে কি অস্বীকার করতে পারবে? আমি দেখেছি তোমার চোখে আমার জন্য ভালোবাসা। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? অনেক ভালোবাসি। কি লাভ ভালোবেসে যদি বিয়েই না হয়? তুমি চাইলে সবই হবে। আপনার পরিবার কি আমাকে মেনে নিবে? আমি আমার পরিবারের একমাত্র ছেলে। আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, তাই আমার কথা তারা ফেলতে পারবে না। তাহলে তাদেরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। কার কাছে পাঠাবো? তোমার তো কেউ নেই। আমি যাদের বাড়িতে থাকি তাদের কাছে পাঠাবেন। এখন তো ওনারাই আমার গার্জিয়ান। আচ্ছা তাহলে রেডি থাকো কালকে। আমি মুচকি হাসি দিয়ে সায় জানালাম। সেদিন সন্ধ্যা পর্যন্ত দুজন একসাথে ছিলাম। জীবনের অনেক কথা এক অপরের সাথে শেয়ার করলাম। পরের দিন বিকেলে কয়েকজন মহিলা আসলো আমাকে দেখতে। আমার হাত দেখেছিল, পা দেখেছিল, চুল দেখেছিল। আমার পরিবারের কথা জানতে চাইলেও সবটা খুলে বললাম। আমি তাদের ভাবসাব দেখে বুঝলাম আমাকে তাদের পছন্দ হয়নি। বাড়িওয়ালি চাচি তাদের আপ্যায়ন করলেও তারা কিছু মুখে দেননি। যাওয়ার সময় একজন মহিলা বলে গেল, শোনো মেয়ে, বামন হয়ে চাঁদে ধরতে যেও না। আমি বিজয়ের সব আবদার মেনে নিলেও এটা মানতে পারবো না। তুমি আমাদের বাসার বৌতুদের কথা কাজের মেয়ে হওয়ারও যোগ্য না। আমার ছেলের আশেপাশে তোমাকে যেন আর কখনো না দেখি, কথাটা মনে রেখো। কথা শুনে মনে হলো উনি সম্ভবত বিজয়ের মা হবেন। আমি জানতাম আমাকে তাদের পছন্দ হবে না, তাই তাদের কথায় বেশি কষ্ট হচ্ছে না। আগের থেকেই প্রস্তুত ছিলাম তো ব্যাপারটার জন্য, তাই হয়তো। অন্যদিকে বিজয়ের মা বোন বিজয়কে বকাবকি করছিল। কি দেখে পছন্দ করলে এই মেয়েকে? না ভালো দেখতে, না ভালো পরিবারের, থাকে একটা নোংরা বস্তিতে, গায়ের রঙও তো ময়লা। তুই শ্যামলা, আমার ইচ্ছা ছেলের বউ ফর্সা হবে। আমার ছেলের রুচি যে এত খারাপ এটা আমার ধারণার বাইরে ছিল। সে মানুষকে মুখ দেখাবো কিভাবে? মা, আমি তো তার রূপকে ভালোবাসিনি, আমি তো তার দারিদ্রতাকে ভালোবেসেছি। আমি তো ভালোবেসেছি তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে। একজন মানুষের কতটা ধৈর্য থাকলে সব অপমান মুখ বুঝে সইতে পারে, আমি তো তাকে দেখেই বুঝেছি। কতটা সাহসী হলে একটা সংসারের দায়িত্ব নিয়ে যায়, এটা ওকে দেখেই শেখা উচিত। বাবারে, আবেগ দিয়ে গল্প কবিতা চলে, জীবন চলে না। ওই মেয়েকে আমি কোনোদিন আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। কিন্তু মা, আমি তো যে ওকে ছাড়া আমার কাউকে স্ত্রী বলে মানতে পারবো না। তাহলে শুনে রাখ,
ওই মেয়েকে বিয়ে করলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। তুমি যদি চাও তবে তাই হোক, তবু আমি সুফিয়াকে ছাড়তে পারবো না। রাত বাজে 11টা। কি যেন দরজায় টোকা দিচ্ছে। এত রাতে কি আসতে পারে? এখন তো কারোর আসার কথা না। তাহলে ভয় ভয়ে দরজা খুললাম। এ কি বিজয়, এত রাতে আপনি এখানে কেন? কেউ দেখলে কি হবে জানেন? যা হবার তাই হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরল। আমিও কেন জানি নিজেকে সামলাতে পারলাম না, জড়িয়ে ধরলাম তাকে। দুইজনের কষ্ট যে আজ একটাই, পাওয়ার আগেই না হারিয়ে ফেলি। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, তবে চোখ খুলতেই বাড়িওয়ালি আর বাড়িওয়ালাকে দেখতে পেলাম। চাচা তো খুব রেগে গেছেন, কিন্তু বিজয়ের কথায় তিনি তেমন মাথা গরম করলেন, অবশ্য ঠান্ডা করলেন। চাচা, আজ রাতেই আমরা বিয়ে করতে চাই। আপনারা কি আমাদের মা বাবা হয়ে পাশে থাকবেন? আমি আমার বন্ধু বান্ধবকে কাজে নিয়ে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। সেদিন রাতে আমাদের বিয়ে হলো। তারপর প্রায় বছরখানেক শ্বশুরবাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। একদিন শাশুড়ি এসে খুব কান্নাকাটি করে নিয়ে গেলেন আমাদেরকে বাড়িতে তুললেও মন থেকে কখনো মেনে নেননি আমাকে। অনেক কষ্ট সহ্য করেছি, তবুও দিন শেষে ভালোবাসার মানুষকে কাছে পেয়ে সব কষ্ট ভুলেছি। বিয়ের 10 বছর হলেও একটা বাচ্চার মুখ দেখার সৌভাগ্য হয়নি। ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না, তবুও হাল ছাড়িনি। যতটুকু সম্ভব ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভেবেছিলাম শাশুড়িকে একজন নাতি বা নাতনি উপহার দিয়ে তার মনে জায়গা করে নিব। ভাগ্যর কি পরিহাস, তার হলো না। অবশেষে বাধ্য হয়েই নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে রাজি করিয়েছি। সে রাজি ছিল না, অনেক কসম দিয়ে কান্নাকাটি করে রাজি করিয়েছি। এছাড়া আমার কি বা করার ছিল? আমার সুখের জন্য আমি তো বিজয়কে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারি না। তবে বিয়েতে রাজি করানোর পর শাশুড়ির রাগ আমার উপর অনেকটা কমে গেছে, সেটা আমি খেয়াল করে দেখেছি। যাই হোক, শাশুড়ির মনে একটু জায়গা পেয়েছি, এটাই বা কম কিসের? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। গাড়ির শব্দে ঘুম ভাঙল। তাহলে কি বউ নিয়ে চলে এসেছে? গেটের সামনে গিয়ে দেখি শাশুড়ি মা বউকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন। আমি বউয়ের মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। লম্বা ঘুমটা, তার উপর এত মানুষের ভিড় এড়িয়ে দেখার কোনো সুযোগ পাচ্ছি না। এইসব হুড়োতুড়ি থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে রইলাম। কি দরকার অযথা ভিড় বাড়ানোর? কিছুক্ষণ পর বউকে বরণ করে গাড়ি থেকে নামানো হলো। কি যেন ঘোমটাটা একটু তুলল। আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাহ, কি সুন্দর দেখতে! লম্বা ফর্সা, একদম আমার শাশুড়ির মনের মতো। এতদিনে আমার শাশুড়ির ইচ্ছা পূরণ হলো। তাহলে তার খুব ইচ্ছা ছিল তার ছেলের বউ ফর্সা হবে। আমার গায়ের ময়লা বলে কতই কথাই না শুনেছি। সবাই যখন বলছিল বউ দেখতে অনেক সুন্দর, একদম চাঁদের মতো, তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার বরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখতে পেলাম। না, এই হাসি তো কোনো মিথ্যা হাসি নয়, এ তো মনের আনন্দে ফুটে ওঠা প্রাপ্তির হাসি। তবে কি সেও মুগ্ধ হয়ে গেল তার রূপে? রাতে নতুন বউ আর বিজয়কে একসাথে খেতে দেয়া হলো। বিজয়ের বন্ধু বান্ধব, ছোট বোন, বড় বোন, বাবা মা সবাই ছিল সেখানে, শুধু আমি ছিলাম না। সবাই যার যার মতো খাওয়া শেষ করে উঠল, অথচ কেউ একবার আমার খাওয়ার কথা মনেও করল না। বিজয় তো একবার জিজ্ঞাসা করতে পারতো আমার কথা। ও কি জানে না আমি যে ওকে ছাড়া খাই না? যখন নতুন এসেছিলাম এই বাড়িতে খাবারের অভাব না থাকলেও আমাকে খাবারে অনেক কষ্ট দেয়া হতো। একদিন বিজয়ের চোখে ব্যাপারটা ধরা পড়ল। সেদিনের পর থেকে সে আমাকে রেখে কখনো খায়নি, অথচ এতদিনের অভ্যাস সে আজ কিভাবে ভুলে গেল? যে মানুষটা বিয়েতে রাজি ছিল না, সে মানুষটা বিয়ে না করতে এতটা পাল্টে গেল কিভাবে? আজ আমার বিছানায় নতুন বউকে থাকতে দেয়া হলো। খুব কষ্ট হচ্ছে ঘরটা ছাড়তে। ঘরের প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে নিজের হাতে সাজিয়েছিলাম, আজ সব এলোমেলো হয়ে গেল। আমি বিজয়ের মুখের দিকে এক বুক আশা নিয়ে তাকিয়েছিলাম। ভেবেছিলাম ও বলবে, সুফিয়া তুমি কোথাও যাবে না, এই ঘরটা একমাত্র তোমার, এই ঘর একমাত্র তোমার থাকার অধিকার আছে, আর কারণ না। কিন্তু আশাহত হয়ে চলে আসলাম অন্য ঘরে। মনে হলো সেও চাচ্ছে আমি এই ঘর থেকে চলে যাই। স্বামী হারালাম, ঘর হারালাম, কবে জানি এ বাড়ি থেকেও হারিয়ে যাব নিঃশব্দে। আজ আমি একদম নিঃস্ব। বাবা হারিয়ে যে মানুষটাকে বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরেছিলাম, সে মানুষটা আজ খুব যত্ন করে হৃদয়টা ভেঙে দিল।
আসলে প্রিয় মানুষরাই তো হতে পারে এত যত্ন নিয়ে কষ্ট দিতে। না, কিছুতেই ঘুম আসছে না। এই একটা সমস্যা আমার, নিজের বিছানা ছেড়ে অন্য কোনো বিছানায় ঘুমাতে পারি না। আচ্ছা, সত্যি বিছানা নাকি ঘুম না আসার কারণটা নিজের থেকেই লুকাতে চাইছি আমি? দীর্ঘ 10 বছরে কখনো বিজয়কে ছাড়া ঘুমাইনি। বাপের বাড়ি নেই যাওয়ার মতো, কোনো জায়গাও নেই, ছিলও না, তাই কখনো আলাদা হয়ে থাকিনি। অথচ আজ একই বাড়িতে দুজন আলাদা। এতদিনের অভ্যাস কি আর একদিনে ভোলা যায়? যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতাম, তার বুকে আজ অন্য কেউ মাথা রেখে ঘুমাবে। বিজয় কি জানে না একা থাকা কষ্টটা কত? আমি যে তাকে ছাড়া ঘুমাতে পারি না সে কি বোঝে না? আর বুঝবেই বা কি করে? এখানে আমি একা থাকলে ওর পাশে তো আজ সুন্দরী নতুন বউ। বুকের ভিতর চিনচিন করে ব্যথা করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনে হচ্ছে এখনই বুঝি মারা যাব। এমনভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই যেন শান্তির মনে হয়। রাতটা কোনো মতে কাটিয়ে সকালে উঠে এই সংসারের কাজে হাত লাগালাম। কিছুক্ষণ পর বিজয় এসে নাস্তার টেবিলে বসলো। ওর বউ এখনো নিচে নামেনি, হয়তো গোসল নিয়ে ব্যস্ত। আমি বিজয়কে নাস্তা দিলাম। সুযোগ পেয়ে একটা প্রশ্ন করে বসলাম, পাশরাত কেমন কাটলো? কিছুক্ষণ চুপ থেকে বলল, নাস্তা করেছ? আমি এই 10 বছরে কখনো তোমাকে ছাড়া খেয়েছি? রাতে খাওনি তুমি? আমার খাওয়ার খোঁজ কে রাখে? এখনো খেয়ে নাও, পরে কাজ করো। আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। বিজয় আর কথা না বাড়িয়ে এই টেবিল থেকে নাস্তা না খেয়ে উঠে পড়ল। আমার চোখে চোখ রাখার সাহস পেল না। কিছুক্ষণ পর নতুন বউ নিচে নেমে এলো। শাশুড়ি মা বউয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাকে দেখিয়ে বলল, এটা তোমার সতীন। এতক্ষণ সবাইকে সালাম দিলেও আমাকে সে সালাম দেয়নি। আমি বললাম, তুমি আমাকে কি বলে ডাকবে জানি না, আমি তোমাকে ছোট এবং তুই করে ডাকবো। এভাবে চলছিল দিনকাল। বিজয়ের থেকে দূরত্ব দিন দিন বেরিয়ে চলল। মাসে 2-1 দিন সে আমার ঘরে এসে থাকতো দায়িত্ব হিসেবে। আমিও সেটাকে ভালোবাসা ভেবে খুশি থাকতাম। যাই হোক, ভালোবাসার মানুষের কাছাকাছি আছি, মাসে 1-2 বার হলেও তো তার দেখা পাই, এটাই যথেষ্ট। এখন তো আমার তাকে ছাড়া খাওয়া থাকার অভ্যাস হয়ে গেছে। আগে যখন ছোট ছিল না, রাত 11টা পর্যন্ত বিজয়ের জন্য খাবার না অপেক্ষা করতাম। ছোট এসে সেই কষ্ট থেকে আমাকে মুক্ত দিয়ে দিয়েছে। একদিন আমাকে রাতের খাবার নিয়ে অপেক্ষা করতে দেখে ছোট বলল, বুবু, তুমি তো সারাদিন অনেক কাজ করো, এত রাত পর্যন্ত তোমার খাবার নিয়ে অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমাও গিয়ে, আমি ওনাকে খাবার দিয়ে দিব। একদিন যার মুখ দেখে সারাদিনের কষ্টের কথা ভুলে যেতাম, আজ তার জন্য অপেক্ষা করাও বারণ। আমি মুখ ফুটে কিছু না বললেও আমার বুঝতে বাকি নেই কৌশলে আমাকে বিজয়ের থেকে আরো এক ধাপ দূরে সরানো হলো। তবু আমি ছোটকে কখনো কোনো দোষ দিইনি। ছোট তো আমার সতীন, কিন্তু বিজয় তো আমার স্বামী। সে যখন আমার খোঁজ নেয় না, সতীনকে দোষ দিয়ে কি হবে? এর মাঝে শ্বশুর মারা গেল হঠাৎ, বাড়িতে কান্নাকাটির ধুম পড়ল। শ্বশুরের মৃত মুখটা দেখে বাবার কথা খুব মনে পড়ছিল। বিজয় সেদিন সবার সামনে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল আর বলছিল, আমিও তোমার মতো বাবাহারা হয়ে গেলাম। ইদানিং শাশুড়ি অসুস্থ থাকে বেশি, রাতে ঘুমায় না ঠিক মতো, খাওয়া দাওয়া না করে শুধু কান্নাকাটি করে। তিনিও একা, আমিও একা, তাই মাঝে মাঝে রাতে আমি তার সাথেই থাকি। শাশুড়ির সাথে সম্পর্কটা এখন মধুময় হয়ে উঠেছে। অনেক রাত পর্যন্ত গল্প করি দুজনে। একসময় গল্প করতে করতে সে ঘুমিয়ে যায়, আমার রাতটা মাঝে মাঝে ঘুমহীন কেটে যায়। মাঝরাতের আকাশের সাথে যে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে। কত ঘুমহীন রাতের সাক্ষী এই রাতের আকাশ। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে দেখেই অনেক রাত কাটিয়ে দেই। ছোট ইদানিং খুব অসুস্থ থাকে, খায় না। শাশুড়ি বলল ও ডাক্তার দেখাতে। সন্ধ্যায় বিজয় ছোটকে নিয়ে ডাক্তারের কাছে গেল। রাতে ফিরে আসলো সুখবর নিয়ে। বিজয়ের মাকে খুশিতে চিৎকার করে জানালো, উনি দাদি হতে চলেছেন। এতদিনে এই ঘরে নতুন মেহমান আসছে। মিষ্টি নিয়ে মায়ের মুখে তুলে দিল। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। আমার মুখেও মিষ্টি তুলে দিয়ে বলল, সুফিয়া, অবশেষে আমি বাবা হব। এতদিনের স্বপ্ন পূরণ হবে আমার, আর আমি হব তোমার বাচ্চার সৎ মা। এভাবে বলছো কেন? তুমি খুশি হওনি? কেন খুশি হব না? এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বিয়ে করেছিলাম। বিজয় আজও এড়িয়ে গেল আমাকে, কথা বাড়ালো না। কেন জানি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না ও। মুখের খুশির কথা বললেও মন থেকে খুশি হতে পারিনি সতীন বলেই হয়তো। এখন বিজয় ছোটকে খুব যত্ন করে, নিজের হাতে খাইয়ে দেয়, উপর থেকে নিচে নামতে দেয় না।
আমি যতটুকু পারি করি, না হলে যে সবাই বলবে সতীন বলে হিংসা করি। তবে মনে মনে সহ্য করতে পারতাম না ওদের এত ভালোবাসা। হিংসা না পাওয়ার ব্যথা, হারানোর শোক সবকিছু আষ্টে পিষ্টে ঝাপটে ধরেছে আমায়। মাঝে মাঝে শাশুড়ি মা বিজয়কে দায়িত্বের কথা মনে করিয়ে দিত। বলতো, বাবা, সুফিয়া কিন্তু তোর স্ত্রী, ওকেও একটু সময় দিস। তাই মাঝে মাঝে দায়িত্ব পালন করার জন্য আমার কাছে আসতো। তা আবার শাশুড়ি মনে করিয়ে দেবার পর। কিন্তু এখন আর আমার এটা ভালো লাগে না। যেখানে ভালোবাসা নেই সেখানে এই শারীরিক সম্পর্ক শুধুই নোংরামি। আস্তে আস্তে ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনলাম। কখনো সামনে পড়তাম না। ও সারাদিন বাসায় থাকতো না, সকালে যেত, আসতো অনেক রাতে। শুক্রবার বাসায় থাকলে দেখা হলেও কথা বলতাম না। আগে মাঝে মাঝে শাশুড়ির রুমে থাকতাম, এখন পার্মানেন্ট থাকতে শুরু করেছি। যেন কোনোভাবেই এই দায়িত্ব নামের নোংরামিটা আমার সাথে না হয়। কবে যে কতটা দূরে চলে এসেছি সেই খোঁজ সে রাখেনি। দেখতে দেখতে চলে আসলো কাঙ্ক্ষিত সেই দিন। আজ ছোট ডেলিভারির ডেট। বেলা 12টায় সিজার হওয়ার কথা। আমার স্বামী বাবা হবে, শাশুড়ি দাদি হবে, আর আমি হব সৎমা। ছোটকে নিয়ে হাসপাতালে উপস্থিত হলাম। বিসিজারের সব ব্যবস্থা হয়ে গেছে। ডাক্তার বলল রক্তের ব্যবস্থা করে রাখতে, রক্তের প্রয়োজন হতে পারে। আমি ডাক্তারকে বললাম সমস্যা নেই, আমার আর রোগীর ব্লাড গ্রুপ একই, ব্লাডটা লাগলে আমি দেব। বিষয় কি যেন ভেবে বলল, তোমার ব্লাড দিতে হবে না, আমি দেখি ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় কিনা। কেন, ভয় পাও? কিসের ভয়? যদি আমার রক্তে তোমার স্ত্রীর শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়? এভাবে কথার মারপ্যাঁচে আঘাত আমাকে না করলেও পারতে। তোমাকে এমনভাবে বলা কথাগুলো ছুরির মতো আঘাত করে বুকে। তোমার অবহেলাগুলো আমাকে একইভাবে আঘাত করে। আমি তো তোমার শরীর খারাপ হবে ভেবে কথাটা বলেছি, আমার কথা তুমি নাইবা ভাবলে। এমন সময় নার্স এসে বিজয়কে বলল, আপনি মেয়ের বাবা হয়েছেন, আর রক্তের প্রয়োজন পড়েনি, মা ও বাচ্চা দুজনই সুস্থ। আমি আর বিজয় ছোটটার কাছে গেলাম। নার্স বাচ্চাটাকে এগিয়ে দিল আমাদের দিকে। আমি হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য, কিন্তু ছোট নার্সকে বলল, বাচ্চাকে আগে ওর বাবার কোলে দিন, পরে অন্য কেউ নেবে। আমি হাত নামিয়ে নিলাম। নার্স বাচ্চাটাকে বিজয়ের কোলে দিল। বিজয় মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। তার চোখের কোণে বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ল। আমি তার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ দেখতে পেলাম। তার অনুভূতিটা আমিও মন থেকে অনুভব করছিলাম। বাবা হওয়ার সুখ যে কতটা ভালো লাগে না দেখলে বুঝতে পারতাম না। ইস, কত কষ্টই না করেছি একটা বাচ্চার জন্য। ডাক্তার, কবিরাজ, আরও কত জায়গায় গিয়েছি। কবিরাজের কথায় শীতের দিনে মাঝরাতে গোসল করে ওষুধ খেয়েছি। তারপর ঠান্ডা জ্বরে বিছানায় পড়েছিলাম কতদিন, তবুও কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। অথচ ছোট কত সহজেই মা হয়ে গেল। তার কোনো কবিরাজের দরকার পড়ল না। তার জন্য স্বামীর ভালোবাসাটাই যথেষ্ট ছিল। 3 দিন পর ছোটকে বাড়িতে নিয়ে আসা হলো। শাশুড়ি মা নাতনিকে কোলে নিয়ে তার গলার চেইন খুলে পরিয়ে দিলেন, আর নাতনির নাম রাখলেন পরি। দেখতেও পরীর মতো, মায়ের মতোই সুন্দরী হয়েছেন। পরি রাতে খুব জ্বালায়, তাই ছোট ঠিক মতো ঘুমাতে পারে না। দিনের বেলায় আমি ছোটকে বলি, তুই একটু ঘুমা, রাতে তো ঘুমাতে পারিস না, আমি পরীকে দেখব। ছোট তাই রাতেও পরীকে নিয়ে থাকে, আর আমি দিনের বেলায় থাকি। এখন আমার অনেকটা সময় কাটে পরীর সাথে। ওর হাত পা নড়াচড়া, ওর হাসি, খেলাধুলা, এগুলো আমাকে কিছুদিনের জন্য হলেও সব ভুলিয়ে রাখে। সতীনের মেয়ে ভেবে যেখানে হিংসা হওয়ার কথা, সেখানে আমি পরীকে খুব বেশি ভালোবাসি। ওর নিষ্পাপ মুখটা আমাকে বারবার ওর কাছে টানে। আমি যে ওর মধ্যে আমার বিজয়ের আনন্দ খুঁজে পাই। তবে ইদানিং ছোট পরীকে আমার কাছে বেশি আসতে দেয় না। আমি পরীকে আদর করি, এটা ওর পছন্দ না। আমার থেকে পরীকে দূরে সরিয়ে রাখে। নানান সময় নানান কথার মাঝে অপমান করে আমাকে। তবু আমি পরীর থেকে নিজেকে ধরে রাখতে পারি না। পরী আমাকে দেখলেই কোলে আসার জন্য অস্থির হয়ে যায়। একদিন পরী খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেল। যদিও আমি সামনে ছিলাম, ঠোঁট কেটে রক্ত পড়ছিল। আমি রক্ত বন্ধ করানোর চেষ্টা করলাম। ছোট দৌড়ে এসে পরীকে আমার কোল থেকে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি সামনে থাকতে পরী ব্যথা পেল কিভাবে? খেলতে খেলতে কিভাবে যেন পড়ে গেল জানি না। জানো না নাকি ইচ্ছে করে ব্যথা দিয়েছ? কি বলছিস এসব? এটা তুই বলতে পারলি? কেন পারবো না? তুমি যে আমাকে হিংসা করো আমি জানি না নাকি? আজ পর্যন্ত তোর ক্ষতি হয় এমন কোনো কিছু করেছি আমি? করো নাই, তবে করতে কতক্ষণ? নিজে তো মা হতে পারো নাই, তাই আমাকেও সন্তান ছাড়া করতে চাও। তুমি পরীর আশেপাশে না আসলেই খুশি হব। বিজয় এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের?
আমি বললাম, তোমার বউ আমাকে পরীর কাছে যেতে মানা করলো। আমি নাকি পরীকে ইচ্ছে করে ব্যথা দিয়েছি। বিজয় ছোটকে কিছু বলল না, উল্টো আমাকেই বলল, তুমি পরীর কাছে এসো না, তাইলেই ভালো হয়। রাত বাজে ৩টা, কিছুতেই ঘুম আসছে না। বারবার ছোটর বলা কথাগুলো মনে পড়ছে আর কান্না পাচ্ছে। আমি মা হতে পারিনি বলে পরীর ক্ষতি করবে এটা ভাবতে আমার গা শিউরে ওঠে। অথচ ছোট কত সহজেই বলে দিল কথাটা। না বিছানায় শুয়ে থাকতে পারছি। আস্তে করে উঠে বারান্দায় চলে গেলাম, যেন শাশুড়ি জেগে না যায়। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মুখ কাপড় চাপা দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। এই কান্নাই তো আমার একমাত্র সঙ্গী। কান্না করেই মনের কষ্টগুলোকে হালকা করতে পারি। কাঁদতে পারি বলেই এখনো বেঁচে আছি। আকাশে কত সুন্দর চাঁদ ঝলমল করছে। আমার মনে এত মেঘ কেন? মেঘ জমতে জমতে মনের ভেতরে অন্ধকার ছেয়ে গেছে। তবু এক টুকরো আশা নিয়ে বেঁচে আছি, যদি কখনো এই মেঘ ভেঙে সূর্য ওঠে। পিছন থেকে কে যেন ঘাড়ে হাত রাখলো। আমি চমকে গিয়ে, কে? আমি। মা, আপনি? তুই ঘুমাসনি কেন? এমনি ঘুম আসছে না। আমি তোর থেকে সবকিছু কেড়ে নিয়েছি, তাই না? বিজয়কে কেড়ে নিয়েছি, তোর রাতের ঘুম কেড়ে নিয়েছি। না মা, সবই আমার ভাগ্য। না রে মা, ভাগ্য না, সবকিছু আমার কারণেই হয়েছে। আমার কারণেই তোর মতো একটা দুঃখী মেয়ে আজ ছন্ন ছাড়া। সব দোষই আমার। দোষ না মা, এটা আপনার অধিকার। ছেলের ঘরে সন্তান দেখার ইচ্ছাটা কোনো দোষের নয়। আমি কাউকে দোষারোপ করি না। আমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু মা, আমি তো নিজের থেকে সব অধিকার ছেড়ে দিয়েছি স্বামীর ঘর সুখ সবই তো ছোটকে দিয়ে দিয়েছি। ওর মেয়েটাকে নিয়ে একটু খালি খেলি বলে ওর সহ্য হয় না। আমি নাকি পরীকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। ও এই কথাটা বলতে পারলো? কিভাবে পারলো মা ওই কথাটা বলতে? তার উপর বিষয় আমাকে পরীর কাছে যেতে মানা করলো। কেন করলো মা এমনটা বলতে পারলেন? শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও ছোট বাচ্চাদের মতো তাকে আগলে ধরে কাঁদতে লাগলাম। এই মাঝরাতে যখন সবাই ঘুম, আমি আর শাশুড়ি কান্নায় ব্যস্ত। সকালে রান্না করছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। কিরে কুইন, তুই এখানে কেন? এসে গিয়ে খুব অপরাধ করে ফেলেছে? আরে না, কি বলছিস এসব? আয় ভেতরে আয়। শাশুড়ির সাথে কুইনের পরিচয় করিয়ে দিলাম। শাশুড়ি বলল, তোমরা গিয়ে ঘরে গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। আমরা ঘরে এসে বসলাম। আমি বললাম, এতদিন পর কিভাবে আসলি? তোর কথা মনে পড়লো তাই চলে আসলাম। বাসা চিনলি কিভাবে? ইচ্ছা থাকলে সবই হয়। ইচ্ছা ছিল তাই খুঁজে নিয়েছি। আচ্ছা, কেমন আছিস বল? তুই কেমন আছিস সেটা বল আগে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে, আছি ভালোই। এটাকে কি ভালো থাকা বলে? দামি শাড়ি, ভালো খাবার, বড় ঘর, আর কি লাগে ভালো থাকার জন্য? আর স্বামী, তাকে কি পাশে লাগে না ভালো থাকার জন্য? পাশেই তো আছে। সেটা তো শুধু নামে। সত্যিটা তুইও জানিস, আমিও জানি। এভাবে কি বেঁচে থাকা যায়? বেঁচে তো আছি, মরিনি তো। দয়া করে চুপ করবি তুই? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস কি হাল হয়েছে তোর? কেন এভাবে নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিস? এসব করে কি প্রমাণ করতে চাস? দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে, মুখ বুঝে সব সহ্য করতে পারিস? এছাড়া কি বা করার আছে আমার? অনেক কিছুই করার আছে। তুই ভুলে যাস কেন? তুই একজন মাস্টার্স কমপ্লিট করা মেয়ে। তুই চাইলে একটা ভালো জব করতে পারিস। বিজয় রাজি হবে না। বিজয় কি আদৌ তোর কথা ভাবে? একজন শিক্ষিত মেয়ে হয়ে ঘরে ভেতর নিজেকে বন্দি করে রেখে এমন দুঃখী দুঃখী ভাব নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। কেন মিছিমিছি পড়ে আছিস সেই সংসারে? এত অপমানের পরও কিসের আশায়? তোর বেঈমান স্বামী তো খুব সুন্দর করেই সংসার করে যাচ্ছে, আর তুই কেঁদে কেটে নিজেকে শেষ করে দিচ্ছিস। বিজয়কে ছেড়ে আমি কোথায় যেতে পারবো না রে। আমি বলছি না তুই তোর স্বামীর সংসার ছেড়ে দে, শুধু বলছি এই মিথ্যা মায়া থেকে নিজেকে বের করে নিয়ে আয়। তুই না সবসময় বলতি লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করবি? তাহলে এখন কোথায় গেল তোর সেই স্বপ্ন? স্বপ্ন দেখলে ভুলে গেছি যে। ভুলে গেলে চলবে না। বাঁচতে হলেও স্বপ্ন দেখতে হবে, ভালো থাকতে হলেও সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। তোকে নিজের ভালো থাকার পথ খুঁজে নিতে হবে। একবার বাইরে বেরিয়ে দেখ, তুই কত স্বাধীন। একটা জব কর, নিজেকে কাজে ব্যস্ত করে দেখ, কতটা ভালো লাগে। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট আছে, তাই বলে সেই কষ্টের কথা ভেবে মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না। কষ্টের মাঝেই সুখ খুঁজে নিতে হবে।
বেঁচে থাকাই সব না, ভালো থাকাও জরুরি। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আচ্ছা, আমি তো কখনো তোকে এইসব ব্যাপারে কিছু বলিনি, তাহলে তুই জানলি কিভাবে? ওই যে বললাম না, ইচ্ছা থাকলে অনেক কিছুই হয়। ইচ্ছা ছিল তাই জেনে গেছি। আর সতীনের সংসারে একটা মানুষ কেমনে থাকতে পারে সেটা তুই বলার পর আমি জানবো? তার কষ্ট যদি না জানি তাহলে কি বিষয়ের বন্ধু আমি? আচ্ছা বাদ দে, এখন নাস্তা কর। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম। শাশুড়ি এসে পাশে বসলেন। জিজ্ঞাসা করলেন, কিরে, মন খারাপ? না, ভাবছি। কি ভাবছিস? আমি একটা জব করতে চাই। কেন? তোর কি কোনো কিছুর জন্য টাকা লাগবে? না মা, আসলে ব্যাপারটা তেমন না। আমি চাইছি নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখতে। বাড়িতে থাকলে পুরীর থেকে দূরে থাকতে পারি না, পুরীর কাছে যাওয়া ছোটর পছন্দ না। এভাবে দিনকে দিন আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আর মাসের শেষে হাত খরচের টাকাটাও বিজয়ের কাছ থেকে নিতে হবে না। সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি কি বলেন? আমি আর কি বলবো, আমি তো জীবনে তোকে কম কষ্ট দিইনি। তো যেটা ভালো লাগে কর, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যাই করিস এই বাড়ি ছেড়ে তুই যেতে পারবি না। তোর সাথে গল্প না করে যে আমার ঘুম হয় না। আচ্ছা মা, তাই হবে। তবে ভাবছি বিজয় কি রাজি হবে? কথা বলে দেখ কি বলে। আমি রাতে ওদের ঘরে গেলাম। ওদের বলতে যে ঘরটা একসময় আমার ছিল। প্রায় 2 বছর পরই ঘরটায় আসলাম। অনেক কিছু চেঞ্জ করা হয়েছে ঘরে। আলমারির জায়গায় টেবিলে রাখা হয়েছে, খাট যেখানে ছিল সেখানে নাই, অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আগের মতো কিছু নেই। ছোট নতুন করে সংসার সাজিয়েছে। যাই হোক, আমি ঘরে ঢোকার আগে একটু কাশি দিয়ে নিলাম। ছোট বলল, ওকে। আমি ভিতরে যেতেই বিজয় বলল, তুমি, একটা কথা বলার ছিল। কি বলো? ছোট বলল, এখন কথা বলা যাবে না, পুরি ঘুমিয়েছে, উঠে পড়বে। বিজয় বলল, সুফিয়া, তাহলে চলো ছাদে গিয়ে কথা বলি। এত রাতে ছাদে কেন? থাক, কাল সকালে বলবো। না, এখনই চলো, সকালে আমার সময় নেই। ছোট রাগে জ্বলছে। ও ভেবেছিল পুরীর ঘুম ভাঙার কথা বললে হয়তো বিজয় আমার সাথে কথা বলবে না, কিন্তু এতে হিতের বিপরীত হয়ে গেল। আমি ছেলেটার কাণ্ড দেখে না হেসে পারলাম না। যেখানে আমি নিজের থেকে সব ছেড়ে দিয়েছি, তবু যে এত কিসের ভয় ও বুঝি না। আমি আর বিজয় ছাদে গেলাম। অনেকদিন পর বিজয়ের সাথে ছাদে আসা। রাতের আকাশে চাঁদটা কেমন ঝলমল করছে। বিজয় ছাদের এক পাশে দাঁড়িয়ে, আমি অন্য পাশে। খুব কাছাকাছি না, আবার বেশি দূরেও না। বিজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে বলল, কি বলতে চাও বলো? আমি জব করতে চাই। ভয় ভয় বললাম, কোথায়? এখনো ঠিক করিনি, তবে কুইন বলেছে যদি জব করি তাহলে খুঁজে দিবে। আচ্ছা, কি আচ্ছা? কুইনকে বলো জব খুঁজতে। তুমি না একসময় আমার জব করা পছন্দ করতে না, এখন এত সহজে রাজি হয়ে গেলে কেন? রাজি না হলে খুশি হতে? না, তবে এত সহজেই রাজি হবে ভাবিনি। পৃথিবীতে অনেক কিছু মানুষের ভাবনার বাইরে থাকে। যেমন তোমার আমার সম্পর্কটা সব ভাবনার বাইরে। আচ্ছা, বলতে পারো আমাদের জীবনটা এমন কেন হলো? অন্যরকমও তো হতে পারত। আমি যে মা হতে অক্ষম তাই হয়তো। আমি চাইলে একটা বাচ্চা দত্তক নিতে পারতাম। তাতে তুমি খুশি হলেও তোমার পরিবার খুশি হতো না। বিজয় আমার আর একটু কাছে এসে বলল, একটা সত্যি কথা বলবে? কি কথা? এখনো কি ভালোবাসো আমায়? অনেক রাত হয়েছে, ঘুমাতে গেলাম। এড়িয়ে যাচ্ছ? যেমন তুমি এড়িয়েছ আমার প্রশ্নগুলো। আকাশের চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তবে সেটা আমাদের জন্য না। একসাথে চাঁদ দেখার অধিকার আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। ভুলে যেও না, তুমি এখন আমার স্ত্রী। সেটা তো শুধুমাত্র কাগজে। এভাবে কেন নিজেকে আড়ালে করে রাখো? তুমি নিজেকে প্রশ্ন করো, উত্তর পেলেই পেয়ে যেতে পারো। তোমার সাথে তর্ক করে পারবো না, তাই তর্কে যেতে চাই না। তাহলে ঘুমাতে যাও। আর তুমি? আর কিছুক্ষণ না হয় থাকি, চাঁদ দেখি। আমি তোমার পাশে থাকলে কি খুব ক্ষতি হবে? ক্ষতি হবে কিনা জানি না, তবে তোমার বউ চলবে। তুমিও তো আমার বউ, তাতে কি? তোমার জ্বলে না? জ্বললেও মলম লাগে না। এভাবে কেন সব অধিকার ছেড়ে দিলে? তুমি তো তাই চেয়েছিলে। সত্যি কি বোঝো আমি কি চাই? বুঝি না বলেই তো আর বুঝতে চাই না। তোমার হাতটা একটু ধরতে দিবে? অনেকদিন এই হাতের স্পর্শ পাই না। এই হাতের স্পর্শ হয়তো তোমার আর প্রয়োজন হয় না, আজ প্রয়োজন। এটা তোমার ক্ষণিকের আবেগ, এটা আবেগ না ভালোবাসা। বিজয় ক্রমে ক্রমে আমার আরো কাছে আসতে লাগলো। আমি চলে আসতে চাইলাম, ও আমায় হাত ধরে থামিয়ে দিল। কাছে এসে কপালে গালে চুমু খেতে লাগলো।
আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ও শক্তির কাছে, ওর স্পর্শের কাছে হেরে যাচ্ছিলাম। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন পালাতে না পারি। আমিও যেন কোথাও হারিয়ে যাচ্ছি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। অনেক কষ্টে নিজেকে সামলে বললাম, অনেক রাত হয়েছে, ঘুমাবো। বিজয় বলল, আচ্ছা চলো একসাথে যাই। আমি শাশুড়ির ঘরে থাকার জন্য গেলাম, কিন্তু দরজাটা ভেতর থেকে লাগানো ছিল। উনি তো দরজা লাগান না। তাহলে কি উনি কোনোভাবে বুঝে গেছেন আমি আর বিজয় একসাথে আছি? আজ তাহলে ওই খালি ঘরটায় থাকতে হবে। ওই রুম পর্যন্ত বিজয় আমাকে এগিয়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হলো, ঘুমাতে যাও, তোমার পাশে একটু জায়গা দিবে? কিন্তু কোনো কিন্তু না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি লাভ মিথ্যা মায়া বাড়িয়ে? লাভ ক্ষতির হিসাব তো অনেক আগেই ভুলে গেছি। প্লিজ আজকে একটু সময় দাও না আমাকে। কথা দিলাম তুমি না চাইলে আর কখনো এমন দাবি করব না। ওর এমনভাবে অনুরোধ আমি মানা করতে পারলাম না। সেই রাতটা দুজন একসাথে কাটালাম। এতদিনের রাগ অভিমান সব যেন কোথাও হারিয়ে গেছে। সব অভিমান গড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মিশে একাকার হয়ে গেছি। সকালে ছোট চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলো। কাজের মেয়ের সাথে কি নিয়ে যেন রাগারাগি করছে। ঠিক কি নিয়ে এমন করেছে জানি না, বেশ বুঝতে পারছি ও রেগে আছে। রাতে স্বামী ঘরে যায়নি বলে কথা। আমরাও রাতে বিজয়কে জায়গা দেওয়ার কথাটা ঠিক হয়নি। আমি কি করে ভুলে যেতে পারি ওর স্বার্থপরতার কথা? ও তো আমাকে কম কষ্ট দেয়নি, বরং কষ্ট দিতে কোনো ফাঁক ফোকর বাকি রাখিনি। মেয়েদের একটা সমস্যা, প্রিয় মানুষ যতই কষ্ট দিক না কেন, একটু ভালোবেসে কাছে টানলে সব ভুলে যায়। কিন্তু আমার তো ভুলে গেলে চলবে না। নিজেকে শক্ত হতে হবে, এগিয়ে যেতে হবে। আমি আর বিজয়ের কাছাকাছি যাব না। আমি জোর কাছে গেলে দুর্বল হয়ে পড়ি, আর এই দুর্বলতাই আমার কষ্টের কারণ। যদি ভালো থাকতে হয় নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে। কুইনের সাথে কথা বলে একটা জবের ইন্টারভিউ দিতে গেলাম। অফিসের ম্যানেজার সাজ্জাদ কুইনের খুব ভালো ফ্রেন্ড। তবে আমার চাকরিটা কোনো সুপারিশে হয়নি, নিজের যোগ্যতার প্রমাণ করে পেয়েছি। শুরু হলো আমার নতুন জীবন, কর্পোরেট লাইফ। সকালে অফিস চলে যাই, বাসায় আসি সন্ধ্যায়। মাঝে মাঝে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কুইন আমি একসাথে আড্ডা দিই। বাইরে কিছু খাই। শাশুড়ি চটপটি খুব পছন্দ করে, নোনার জন্য নিয়েও আসি। মার্কেটে যাই, নিজের জন্য কিছু কিনি, পরীর জন্য কিনি। কিন্তু আমি কিছু দিলে ছোট সেটা পরীকে দিতে দেয় না। পরী তোর কথা শোনে না, নিতে না দিলেও জোর করেই কান্নাকাটি করে নেয়। পরী এখন অনেকটাই বড় হয়ে গেছে, ভাঙা ভাঙা কথা বলে, আমাকে মামুনি বলে ডাকে। ছোট আগের মতোই প্রায় আমার সাথে কথার মারপেঁচে অপমান করে। অফিস থেকে বাসায় আসলেই আমাকে দেখে মুখ গোমরা করে রাখে। আমি ওর এই মুখ গোমরা করে রাখার কারণটা ঠিক খুঁজে পাই না, খোঁজার প্রয়োজনও মনে করি না। অপমান করলেও এখন আর ওইসব বিষয়ে মাথা গায়ে মাখি না। বিজয়ের সাথেও যথেষ্ট দূরত্ব বজায় রাখি। ওর সাথে শুক্রবার ছাড়া দেখা হয় না, দেখা হলেও তেমন কথা হয় না। কুইন ঠিকই বলেছিল, কাজে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। এখন আর আমার আগের মতো একা অনুভব হয় না, আগের মতো রাতও জাগি না। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর যখন বিছানায় পা রাখি, তখন নিজে অজান্তেই ঘুমিয়ে দেশে হারিয়ে যাই। অফিস, কাজ, ঘুম, বান্ধবীর সাথে আড্ডা, সব মিলিয়ে ভালোই আছি। এভাবেই কেটে গেল 2 বছর। আমি এখন অফিসে মোটামুটি সুনাম অর্জন করেছি। আমার কাজে বস অনেক খুশি। সাজ্জাদ কুইনের বন্ধু এখন আমারও ভালো বন্ধু হয়ে গেছে। সাজ্জাদ আমাকে অফিসের কাজে অনেক হেল্প করে, ওর জন্য এতটা এগোতে পেরেছি। একদিন সাজ্জাদ বলল অফিস থেকে নাকি দেশের বাইরে বিজনেস করার পরিকল্পনা চলছে। কয়েকজন কর্মী নেওয়া হবে, যারা দেশের বাইরের কোম্পানির প্রোডাক্টগুলো তুলে ধরবে। এতে কোম্পানির বিজনেস অনেকটা এগিয়ে যাবে। এটা করতে গেলে কয়েকজন দায়িত্ববান কর্মী লাগবে। আর বস নাকি সেখানে আমাকেও নির্বাচন করেছেন। বাট প্রবলেম একটাই, যে যাবে জুটি নিয়ে যেতে হবে। যারা যাবে তারা স্বামী স্ত্রী একই সাথে একই কোম্পানিতে জব করতে পারবে। আপাতত 10 বছরের জন্য নেওয়া হবে, পরে চাইলে তারা আরও মেয়াদ বাড়িয়ে সেখানে একবারে সেটেলও হয়ে যেতে পারবে। আমার জুটি নেই বলে তেমন একটা মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে। অফিসের কেউ তার জানে না আমার ব্যাপারটা। যেহেতু আমার বেড়াতে বিবাহিত দেয়া, তাই তারা আমাকে নির্বাচন করেছে। জানলে হয়তো করতো না। এর মাঝে ছোট আবার মা হতে চলেছে। বিজয়ের ছোটর প্রতি অন্য সময়ের তুলনায় যত্ন ভালোবাসা একটু বেড়েই গেল। এটা স্বাভাবিক। প্রতিটি দায়িত্ববান স্বামীর উচিত এই সময়টা স্ত্রীর পাশে থাকা। বিজয় দায়িত্ব পালনে অটুট, কিন্তু আমাকে আবারও এক বুক হতাশা ঘিরে ধরল। মা না হতে পারার কষ্টটা মাথা চড়া দিয়ে উঠল। ওদের এই প্রথম প্রেম,
ভালোবাসা ভাবটা আমার ঠিক সহ্য হয় না। কেন জানি বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি নিজের মনকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারি না। আমি চাই না আমার মনে এমন ভাবনাগুলো আসুক, তবুও এমন ভাবনা এসেই যায় না চাইতেও। সতীন বলি হয়তো এমনটা হয়। স্বামীর ভাগ দেয়া যে কতটা কষ্টের, যেটা একমাত্র সেই জানে। অফিসে কাজ করছিলাম, এমন সময় ফোন আসলো। বিজয় ফোন দিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে একটু চমকে গেলাম। কি হলো? বিজয় তো আমাকে ফোন দেয় না। হঠাৎ ফোন বেশি না ভেবে কলটা ধরলাম। হ্যালো, তুমি কি একটু অ্যাপোলো হাসপাতালে আসতে পারবে? কেন, কি হয়েছে? আগে আসো, পরে বলছি। এখন তো অফিসে কাজ করছি, ছুটি নিয়ে এসো। আচ্ছা, দেখছি। হসপিটালে এসে দেখি ছোট চিৎকার করছে। আমি বিজয়ের কাছে জানতে চাইলে বলল বাথরুমে পড়ে গিয়ে ব্লাড যাওয়া শুরু হয়েছে। ডাক্তার বলেছে এখনই সিজার করতে হবে, নাহলে বাচ্চার মা আর বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। আর অপারেশনের জন্য রক্তের প্রয়োজন। তুমি কি দিতে পারবে? হ্যাঁ, পারবো। তারপর রক্ত দিলাম। ডাক্তার অপারেশন করলো। দুটো জমজ ছেলে জন্ম দিল ছোট, কিন্তু বাচ্চাগুলো সময়ের আগেই ডেলিভারি হওয়াতে একটু অপুষ্ট। তবে ডাক্তার বলেছে ঠিকমতো